আসসালামু আলাইকুম সবাইকে। ভোট মোবারক। সবাই দেখছি ট্রেনের ছাদে, বাসে প্রচন্ড ভিড়, মানুষজন ঈদের ছুটির মতো ভোটের ছুটিতে বাড়ি যাচ্ছে। আমরাও ভোট নিয়ে নানান প্রস্তুতি নিয়েছি গণমাধ্যম কর্মীরা। আমার দুইটা ভাই আছে গাড়িতে, এদের সাথে একটু বকবক করবো, এই জন্য লাইভে আসা। চলেন। এই যে দুজন আসামি বসা, মিস্টার রিয়াজ সুমন, আমি ফেসবুকে লাইভে আছি, আপনাকে স্বাগত। সেটা হচ্ছে আমাদের মানে এতদিন পর্যন্ত আমরা যে ভোট কাভার করলাম, ভোটের যেসব প্রচারণা এটা সেটা অনেক কিছু, এবার আমরা হচ্ছে নির্বাচনের দিনটা কাভার করা কেমন যায় সেটা করার প্রস্তুতি। আপনার কাছে কি মনে হয় আজকে পর্যন্ত ভোট কেমন হবে? ভোট তো উৎসব মুখরই হবে, কারণ অনেক দিন আসলে মানুষ ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে এবার। এবং নির্বাচন কমিশন, অন্ধ্রপ্রদেশ সরকার, যারা আসলে তারা শুরু থেকে যেটা বলে এসেছে যে একটি উৎসব মুখর ভোট এবং বাংলাদেশের ইতিহাসে একটি গ্রহণযোগ্য ভোট দেওয়ার চেষ্টা করবে তারা। এবং সেই যে একটা স্বপ্ন মানুষকে দেখিয়েছে, সেই মানুষকে যে স্বপ্নটা দেখিয়েছে আসলে সেই স্বপ্নটা আসলে মানুষ দেখছে এবং মানুষ ভাবছে যে আসলে ভোট দিবে। এবং ভোটের যে একটা উৎসব আমাদের বাংলাদেশের অনেক বহুদিন ধরে ছিল, সেই একটা উৎসব মুখর চিন্তা মানুষের মধ্যে তৈরি হয়েছে বলে আমি মনে করি। কারণ একদিকে যেমন ভোটের জন্য 2 দিন বন্ধ, আবার অন্যদিকে পরে শুক্র শনিবার 2 দিন বন্ধ, লম্বা একটা ছুটিও পেয়েছে মানুষ। শহরে যারা আছে, বিশেষ করে ঢাকা বা বড় বড় শহরে, তারা অনেকে গ্রামে গিয়েছে ভোট দেওয়ার জন্য। এবং এটা আসলে একটা ভোট উৎসবই বলা যায়। উৎসব বলছে, কিন্তু উৎসবে তো মারপিট হওয়ার ভয় আছে না? সেটা তো আছেই। নির্বাচন মানেই হচ্ছে একটা ঝুঁকি থাকে, মারপিট হবে, পক্ষ বিপক্ষের মধ্যে একটা দোলচাপ, পাল্টাপাল্টি অভিযোগ, তারপরে এটা সংঘর্ষ হয়। তো সেটা তো মাথায় নিয়েই হচ্ছে ভোট। তো আমরা নানান রকম জরিপ আসছে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে যে নির্বাচনের পরে দেশের পরিস্থিতি কি হতে পারে, একটু আগাম বলতে পারবেন? হ্যাঁ বলেন, নির্বাচনের পরে দেশের পরিস্থিতি কি হতে পারে? এটা তো আসলে নির্বাচনের পরের পরিস্থিতি কেমন হবে সেটা আসলে রাজনৈতিক দলগুলোর উপরে ডিপেন্ড করে। কারণ তারা যদি জয়ী দলকে সাদরে গ্রহণ করে নেয়, তাহলে তো আসলে আপনার কি মনে হয় সাদরে গ্রহণ করার মতো পরিবেশ তাদের মধ্যে আছে, সেই সম্পর্কটা আছে, সেই সৌহার্দ্যটা আছে? আমি আপনার বাইরে যাবেন না? সৌহার্দ্যপূর্ণ বাইরে যাবেন না? সৌহার্দ্যপূর্ণ আসলে এটা আসলে তো মানে এখন কি বলবো যে মানে সব রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে অবস্থায় আছে, তাতে তো তাদের মধ্যে একটা মানে তাদের মধ্যে একটা মানে সহনশীল অবস্থা আছে। আমি জানি না আসলে ভোটের পরে আমি জনাব সাদাত হাসানের কাছ থেকে শুনবো একটু। সাদাত ভাই আছে আমাদের এখানে। ভাই, আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সেই সৌহার্দ্যটা আছে যে মনে করেন বিএনপি জিতলো জামাত মেনে নিবে, জামাত জিতলো বিএনপি মেনে নিবে? না, এটা তো ট্রেডিশনালি নাই। কিন্তু এখানে আমি যেটা আগের বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে মানে ভাই যেটা একজন যে প্রশ্ন করলেন যে আসলে কি হতে পারে, এটা নির্ভর করবে আসলে অনেক কিছুর উপর। কারণ ভোটটা আসলে কেমন হচ্ছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ ভোট যদি ধরেন এখানে পক্ষপাতমূলক ভোট হয়, অনেকে বলছেন যে সরকার কোন পক্ষে যাচ্ছে, নির্বাচন কমিশন কোন পক্ষে যাচ্ছে, ভেতরে কোনো মেকানিজম হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন আছে। মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত, মানে ভোট দেওয়ার জন্য যে উৎসব, সেই উৎসবের জন্য মানুষ কিন্তু মুখায় আসছে যে মানুষ ভোট দিতে যাবে। কিন্তু সেই ভোটটা ফাইনালি আসলে তার যে রায় জনগণ দিচ্ছে, সেই রায়টা প্রতিফলন হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে শঙ্কা আছে। সেই শঙ্কাটা যদি দূর করা যেতে পারে, নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনী, সরকার মিলে যদি সেই শঙ্কার জায়গাটা দূর হয়, সেক্ষেত্রে নির্বাচন যত বেশি সুষ্ঠু হবে, নির্বাচন যত বেশি গ্রহণযোগ্য হবে, তত বেশি পরবর্তী পরিস্থিতিটা ভালো থাকবে। নির্বাচনের মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা, কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হয়, সেটার প্রভাব কিন্তু তখন পরবর্তী রাজনীতিতে পড়বে, খুব বাজেভাবে পড়বে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার নামারও সময় হয়েছে। আমাদের তো ব্যাপক প্রস্তুতি নির্বাচন কাভারেজের, আমাদের তো প্রত্যাশা একটা ভালো নির্বাচন। অবশ্যই প্রত্যাশা, কিন্তু দেখা যাক। আচ্ছা, আপনি তো ভোট দিতে পারছেন না। হ্যাঁ, এটা আসলে আমি বলি যে সোজা এইটা হচ্ছে যে আসলে যেটা আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের আসলে অনেকগুলো অধিকার নাই।
যে অধিকারগুলো নাই, এই নাই অধিকারগুলোর মধ্যে আরেকটা অধিকার নাই, না থাকা অধিকার হচ্ছে ভোট দিতে না পারা। এবং আমি গত 3টা নির্বাচনে আমি আসলে ভোট দিতে পারি। কিন্তু এই সরকার যে প্রবাসীদের ভোট দেওয়ার আয়োজন করলো, এরা কি চাইলে পারতো না যে যারা কর্মস্থলে আছে বা অবশ্যই পারতো। সাংবাদিক কিংবা চিকিৎসক করতে পারতো। যারা আছে, বা এই যে আপনার ইমার্জেন্সি ডিউটি বা হচ্ছে ফুল টাইম ডিউটি যারা কল সেন্টারে কাজ করে, এই মানুষগুলোর জন্য পোস্টাল ব্যালটের আয়োজন করতে পারতো না? দেখেন, আপনি যেহেতু নাগরিক, সাংবাদিক হলেও তো আপনি দেশের নাগরিক, তার মানে এটা তো আপনার নাগরিক অধিকার ভোট দেওয়া। তো আপনার এই ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এখন সেটার জন্য রাষ্ট্র পর্যাপ্ত ব্যবস্থা করে নাই, সেটার রাষ্ট্রকে অবশ্যই দায় নিতে হবে। আমি অ্যাজ এ নাগরিক হিসেবে আমি আমার ভোটটা দিতে পারছি না, এটার জন্য আমি অবশ্যই রাষ্ট্রকে দায়ী করব। এবং আমি বলতে ধরেন একজন পুলিশ ভাইয়া থাকতে পারেন বা হসপিটালে যারা পুলিশ দিয়েছে, ইমার্জেন্সি পুলিশের সরকারিদের ব্যবস্থা হয়েছে। হয়েছে, তা আমাদের জায়গাটা আমাদেরটা হয় নাই। সো এইটা আমার মনে হয় পরবর্তী সময়গুলোতে এটা আমাদের তুলতে হবে, দাবি জোরালোভাবে তুলতে হবে। অনেক ধন্যবাদ সাদাত ভাই, খোদা হাফেজ। সাংবাদিকরা নিজেদের দাবিটা আসলে সেভাবে তুলতে পারে না, তুলতে পারে না। এটা একটা আমাদের ভয়াবহ সমস্যা আমাদের। সমস্যা আসলে। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার কথা হবে। আর সাদাত ভাইয়ের ছুটি। আপনার কাছে রিয়াজ ভাই যেই প্রশ্ন জানার ছিল সেটা হচ্ছে, আমরা তো আমাদের অধিকারের কথা বলতে পারি না। আমরা যেটা দেখলাম ঠিক আছে যে ইন্টারিম গভর্নমেন্ট বিদায়ের আগে তারা হচ্ছে কার কি পরিমাণ সম্পদ সেটার হিসেব তারা প্রকাশ করেছে। এইরকম ঘটনা তো বাংলাদেশে কখনো ঘটে নাই। এটা তো অবশ্যই একটা ইতিবাচক দিক। তারা অবশ্য যখন 11:30 বাংলাদেশে যখন উত্থানের পরে যখন দায়িত্ব নিয়েছে, তখন এটা তারা বলেছেও যে আমরা আমাদের দায়িত্বশীল যারা বা উপদেষ্টা যারা, তারা সম্পদের বিবরণ দিবে, এবং সেটা তারা দিয়েছে। এটা খুবই ভালো। এই কালচারটা যদি আমাদের পরবর্তী সরকার যারাই আসবে তারাও যদি এটা মেনটেন করে, তাহলে এটা ভালো নজির হবে। এবং এই ধারাবাহিকতা এখন যারা হলফনামার যে সম্পদের বিবরণ, এরপর তারা দায়িত্ব গ্রহণ, দায়িত্ব চলমান থাকা অবস্থায় বা দায়িত্ব শেষ হওয়ার পরও যদি আবার এরকম একটা হলফনামা সামনে আসে বা সম্পদের বিবরণ সামনে আসে, তাহলে মানুষের মধ্যেও এটা একটা পরিষ্কার ধারণা তৈরি হবে যে 5 বছর আগে এই সংসদ সদস্য বা এই মন্ত্রীর কি পরিমাণে সম্পদ ছিল আর এখন কত আর সম্পদ এখন হয়েছে। কত সম্পদ আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে জনগণ কি করা উচিত, জনগণের এই নির্বাচনকে কেন্দ্র করে হা ভোটে দেওয়া উচিত না ভোট দেওয়া উচিত, না কি করা উচিত? আপনার কি মনে হয় যে বাংলাদেশের নাগরিক হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এই 3টা ইস্যু ছিল সরকারের, এর মধ্যে মানে সংস্কারের উদ্যোগগুলো তো আসলে সবগুলো একেবারে শেষ করা সম্ভব হয় নাই। উদ্যোগগুলো রয়ে গেছে, সেগুলো পরবর্তী সরকার যারা আসবে বা পরবর্তী সংসদের সেগুলো কার্যকর হবে, বা যারা নীতি নির্ধারক হবে বা আইন প্রণেতা হবে, তারা সেগুলো এগিয়ে নিয়ে যাবেন, ধারাবাহিকতা ধরে রাখবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। আর ভোটের বিষয় যেটা বললেন, সেটা তো আসলে একজন মানুষ এখন অনেকটা সচেতন। তারা বোঝে যে আসলে আমাকে কোন দিকে যেতে হবে। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা বা বাংলাদেশের জন্য কোন ডিসিশনটা নেবেন একজন নাগরিক, সেটা আমার মনে হয় নাগরিকরা এখন বুঝতে শিখেছেন। আগের মতো সেই মানে সুযোগটা এখন আর নাই যে মানুষকে ভুলভাল বুঝিয়ে আপনি আপনার পক্ষে নিয়ে নেবেন, সেই সুযোগটা এখন নাই। এখন মানুষ অনেক সচেতন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ এত বেশি তথ্য নেওয়ার সুযোগ তৈরি হয়েছে যে মানুষ এখন চিন্তা করার আপনার কি মনে হয়, আপনি ভোট দিতে পারলে আপনি হা ভোট দিতেন না ভোট দিতেন? এখন এটা তো নতুন বাংলাদেশে বা পরিবর্তিত বাংলাদেশে আপনি মানে কি করতেন? আপনার বিবেক কি বলে? আমরা তো ভোট দিতে পারছি না, এই জন্য জিজ্ঞেস করি। না, সেই জন্যই আমি আমারটা বলতে চাচ্ছি না, কারণ এটা আমি ভোট দিতে পারছি না, এটা আমার খুব কষ্ট লাগছে যে আমি ভোটটা দিতে পারলাম না। আমাদের ভোটের মানে সাদাতভাবে বলে গেলেন যে আসলে আমাদের নাগরিক হিসাবে যে অধিকার, সেই অধিকারটা দেওয়া উচিত ছিল। অনেক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ ডিস্টার্ব করলাম, বকবক করালাম। যারা সঙ্গে আছেন যুক্ত তাদেরকে বলছি যে ভোটটা আপনার নাগরিক অধিকার, আপনার ভোটটা আপনি দিবেন, ভোট কেন্দ্রে যাবেন, আপনার বিবেকে যাকে ভালো মনে হয় নিশ্চয়ই তাকেই ভোট দিবেন। আপনার বিবেক বোধ বিবেচনা, যে এই বিবেচনায় যেই মানুষটা নির্বাচিত হলে আপনার রাষ্ট্রের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আপনার কষ্টের কামাইয়ের টাকা মেরে খাবে না, চুরি করবে না, এমন দেখে ভোট দিবেন, এটাই স্বাভাবিক। ভালো কথাই তো বলা উচিত আমাদের, তাই না? আপনার মানে
সেই স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী মানে আপনার ম্যান্ডেট নিয়ে যেন কেউ স্বৈরাচার না হয়ে ওঠে, কেউ আপনার ম্যান্ডেটে কেউ যেন কারো উপরে ধর্ম পালনও চাপায় না দেয়, আপনার ম্যান্ডেট নিয়ে কেউ যেন চাঁদাবাজিও শুরু না করে। সবকিছু আপনারা দেখবেন, দেখে বুঝে শুনে তারপরে আপনারা আপনার যে নাগরিক অধিকার সেটা প্রয়োগ করবেন। আমরা এখান থেকে ডানে ঢুকবো, ওনারা বামে নামাই দিবেন। তো এটা হচ্ছে বিষয়। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো, ভোটার হিসেবে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা হচ্ছে জীবনের প্রথমবার ভোট দিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমিও জীবনে প্রথমবার যখন ভোট দিতে পেরেছিলাম তখন আমার খুবই ভালো লেগেছিল। অবশ্যই সাবধানে থাকবেন সবাই, আর সবাই সাবধানে থাকবেন, কেউ কাউকে কষ্ট দিয়েন না, কেউ কাউকে আঘাত করেন না। এই ভোট দিতে যে নিজের পাড়ার মানুষকে শত্রু বানায়েন না, কারণ এই মানুষগুলো নিয়েই আপনি সামনে, আমি এই দিক দিয়ে ঢুকে দিলাম, এই মানুষগুলো নিয়েই দেখা গেছে আপনার জুমার নামাজে দেখা হবে, ঈদগাহে দেখা হবে, মেলায় দেখা হবে, খেলায় দেখা হবে। তো এদের কাছে নিজে খারাপ হয়েন না, যার যার ভোট শেষে দিবেন, দিয়ে সুন্দর করে উৎসব মুখর পরিবেশে বাসায় ফিরবেন এবং অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে সে বিজয়ী হবে এবং সেটি মেনে নেবেন। এই যে একজন আরেকজনকে শত্রু বানিয়ে মানে শত্রু ভাবাপন্ন হয়ে থাকবেন, স্বাভাবিকভাবেই ভোটে তো আর আপনি জিতছেন না, জিতবে হচ্ছে প্রার্থী। একজন এমপি হবে, সে এখন তার পাওয়ার আছে, সে হচ্ছে ভোটে জিতে আরো পাওয়ারফুল হবে। তো সেই লোকটার জন্য আপনি কেন নিজে আঘাত খাবেন বা আরেকজনকে কেন আঘাত করবেন, এটা তো দরকার নেই। তবে এখন পর্যন্ত যেই জরিপ বাংলাদেশে আমরা নানান জনের জরিপ দেখেছি, এই জরিপগুলোও কিন্তু সাধারণ মানুষ অনেকেই অবিশ্বাস করেন। স্বাভাবিক, যদিও জরিপকারীরা দাবি করেন যে তারা মানুষের মধ্যে এই জরিপগুলো করেছেন। তো এখন এসব জরিপ টরিপ আমরা বুঝি না, মাঠের ফলাফল যা আসবে তাই। এখন পর্যন্ত সেনাবাহিনীর, অন্তত পুলিশেরটা আমি বলবো না, পুলিশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আচরণ নানান রকম লাগছে। সেনাবাহিনীর যে আচরণটুকু এখন পর্যন্ত আমরা দেখছি, মোটামুটি পিটিয়ে পাছা লাল করে দিবে যদি আপনারা কেউ ভোট কেন্দ্রে উল্টাপাল্টা করার চেষ্টা করেন, যে পক্ষই করুক। আর সাধারণ জনগণ অনেক বছর ধরে মানে ভোট দেওয়ার স্বাদ যেটা না পাওয়ার কথা বলা হচ্ছে, সেটা অস্বীকারের কোনো সুযোগ নেই। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরাও দেখেছি, যদিও গণমাধ্যম বলেছে সুষ্ঠু ভোট হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, সেটার খেসারত গণমাধ্যমকে দিতে হয়েছে এবং ভবিষ্যতে দিতে হবে। যদি এখনো উল্টাপাল্টা গণমাধ্যম করে, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলছি, সংবাদকর্মী হিসাবে বলছি, গণমাধ্যমে চাকরিজীবী হিসাবে বলছি, গণমাধ্যম আগের মতো যদি কোনো কিছু মানে ভুয়া তথ্য, চাপিয়ে দেওয়া তথ্য বা কারসাজি বা মিডিয়া কু এই ধরনের কিছু হয়, সেটার জবাব কিন্তু সামনে ভয়াবহ রকমভাবে আসবে, এটা মানে বলে বোঝানো যাবে না। কারণ সাধারণ মানুষ অন্তত এটা বুঝে গেছে নিজের অধিকার আদায়ে জীবন দেয়া যায় এবং সেটা হয়েছে। তো সব মিলিয়ে আমাদের যেটা আশা, প্রত্যাশা, যে নির্বাচনটা চমৎকারভাবে হবে, ভোটটা খুব সুন্দরভাবে শেষ হবে, বাংলাদেশের মানুষ নিজের অধিকারটা প্রয়োগ করতে পারবে এবং সেই অনুযায়ী রেজাল্ট হবে। আমি আমার যে সহকর্মীকে জিজ্ঞেস করলাম হা ভোট না ভোটের ব্যাপারে। এখন আপনাদের বিষয় হচ্ছে যে আপনারা যে সংস্কার চান বাংলাদেশের, অন্য যেগুলো ভোগাস বলা হচ্ছে, বিসমিল্লাহ থাকবে না, ওই থাকবে না, এগুলো সব ভোগাস, মিথ্যা কথা। আপনার বক্তব্য হচ্ছে আপনার জন্য জানে, আপনার জন্য কথা হচ্ছে যে আপনি যদি রাষ্ট্রের সংস্কার চান, যে সংস্কারগুলোতে বাংলাদেশে প্রতিক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে এখন যারা নির্বাচনে অংশ নিচ্ছে, বিশেষ করে বিএনপি জোট, জামাত জোট, যে প্রধান দুটি জোট আছে, দুটি জোটেই নির্বাচনে সংস্কারের পক্ষে এবং তারা হা ভোটের পক্ষে। কিন্তু আপনার জন্য এখানে না ভোটের অপশনও আছে। আপনি কি চান? আপনি যেটা চান সেটা আপনি এখানে দিবেন। যদি সংস্কার চান বাংলাদেশের, যে না এখন আর এই কি বলে এইসব সুপারিশে চাকরি বাকরির সিস্টেম বাদ দিতে হবে, যদি আপনার মনে হয়, আপনি হ্যাঁ ভোট দিতে পারবেন। আপনার যদি মনে হয় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কিংবা হচ্ছে দলীয় সরকারের সিদ্ধান্তে বিচারপতি নিয়োগ, এইটার পরিবর্তে বিরোধী দল, সরকারি দল সবার মতামতের ভিত্তিতে হওয়া উচিত। রাষ্ট্রপতি নিয়োগটাও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে হওয়া উচিত। আপনার যদি এইগুলো মনে হয় যে এগুলো ভালো জিনিস, আপনি হা ভোট দিতে পারেন। আর যদি মনে হয় যে না এগুলো দরকার নাই, আগে যেমন আছে অমনি চলুক, তাহলে আপনি না ভোট দিবেন। আপনার বিবেচনায় দেশের জন্য যেটা ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন ডানে। সেটা হচ্ছে আপনাদের জন্য বলা আর কি।
যেটা হচ্ছে এখানে মিরাজ ভাই বললেন যে সাধারণ জনগণের উদ্দেশ্যে কিছু একটা বলেন, তো এটাই সাধারণ জনগণের উদ্দেশ্যে বলা। সাধারণ জনগণ হিসেবে আপনার অনেক পাওয়ার। আপনি যখন দেখবেন কোনো রাজনৈতিক দলের কেউ টাকা সাধতে আসতেছে, আজকে রাতে আপনাদের কাছে অনেকেই ভোটের জন্য টাকা দিতে আসবে, তো আপনি এই টাকা নিছেন তো মরছেন, আপনার কাছ থেকে নিবে, আপনার 3,000 5,000 10,000 যাই দিয়ে আপনার ভোটটা কিনতেছে, আগামী 5 বছর সে আপনার উপর শোষণ চালাবে। আপনার এই টাকা নেয়ার কারণে আপনার কারণে অনেকের উপরে জুলুম চালাবে, কারণ সেই টাকা উদ্ধার করেই ছাড়বে। সুতরাং কেউ টাকা নেবেন না। এই যে যারা যারা টাকা ছিটানোর চেষ্টা করছে আপনার আশপাশে কানাঘুষা করে অলি গলিতে নানানভাবে, আল্লাহর হস্তে ধাওয়া দেন, দৌড়ানি দেন। তো ভালো থাকেন সবাই, একটা ভালো নির্বাচন চাই আমরা, সেটার আশায় আছে গোটা বাংলাদেশ। এবং সুষ্ঠু নির্বাচন হলে আসলে কোনো বিতর্কিত অবস্থা না হলে যারাই ক্ষমতা আসুক সবাই আসলে মেনে নেবে, এটাই বাস্তবতা। আল্লাহ।